আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ইনভেস্টমেন্ট। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো সময় পার করছেন। আমার চ্যানেল দেখে যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি করতে পারি। তো আজকে আমার টপিক হচ্ছে আমার শেয়ার বাজার যাত্রা, মাই স্টক মার্কেট জার্নি। এবং এই জার্নি থেকে আমি যে শিক্ষাগুলো পেয়েছি তা দিয়ে আমি নতুনদের কিছু পরামর্শ দিতে চাই। তো বেসিক্যালি আমি কিন্তু স্টক মার্কেটের রোলার কোস্টারে চড়েছি, যেটা আমি আমার সৌভাগ্য মনে করি, কারণ আপস এবং ডাউন ম্যাক্সিমাম পর্যায়ে আমি পেয়েছি। তো যখন আমি স্টার্ট করি 2008-07, তখন আমি স্টুডেন্ট ছিলাম, বিবিএ শেষ করে এমবিএতে ঢুকছিলাম, ইভিনিং এমবিএ ঢাকা ভার্সিটিতে। বেসিক্যালি আমার বিবিএতে ছিল ফিনান্স এবং এমবিএতে ছিল হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, যে কারণে আমার কিন্তু স্টক মার্কেটের প্রতি তখন থেকে অনেক আগ্রহ ছিল। তো যখন আমি ঢুকি 2007-08, তখন কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল এবং ম্যাক্সিমাম আপ ট্রেন্ডে চলে যায় হলো 2010-এর দিকে। এবং তারপরে কিন্তু মার্কেটে ক্র্যাশটা চলে আসে এবং এই ক্র্যাশেও সময় আমি পড়ে গেছিলাম মার্কেটে। তো এই সময় ক্র্যাশে আসার পরেও মার্কেট থেকে যে আমি বেশি পরিমাণ বার হতে হয় নাই, সে কারণে আমি নিজেকে কিছুটা হলেও সার্থক মনে করি। তো এইটাই আপনাদের আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমার ইনভেস্টমেন্ট ওয়েটা কীভাবে ছিল এবং সেখান থেকে নতুনরা কীভাবে এই শিক্ষা নিতে পারে। তো চলুন, এখানে দেখুন 2007 এবং 2008-এর দিকে আমি ম্যাক্সিমামই আইপিও এবং প্লেসমেন্ট করতাম এবং আমার মূল ফান্ডটাই এখানে ছিল এবং এখান থেকে যে ফান্ডটা জেনারেট হয়ে, যে প্রফিটটা জেনারেট হয়ে আসে, সেখান থেকে নিয়ে আমি সেকেন্ডারি মার্কেটে কিছু টাকা ইনভলভ করি। এবং যখন করি তখন মার্কেট কিছুটা আপ ট্রেন্ডে ছিল, আমার 50% অফ টাকা পোর্টফোলিওর সেটাই কিনে ইনভেস্ট করে রাখি। এবং আপ ট্রেন্ডে যাওয়ার মুহূর্তেই আমার এক রিলেটিভস আগ্রহ দেখায় মার্কেটে আসার জন্য এবং প্রায় $500 crore সে ইনভেস্ট করতে চায় মার্কেটে এবং করেও ফেলে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে দেখতেছে। এবং আমিও তখন বুঝতে পারিনি যে মার্কেট সবসময় আপ ট্রেন্ডে যাবে নাকি ডাউন ট্রেন্ডে যাবে, একটু কনফিউশন ছিল। বাট তারপরও আমি তার ফান্ডটাকে ম্যানেজ করার জন্য নিই। কিন্তু এখানে আমি একটু বুদ্ধিমানের কাজ করি, যেটা আমার কাছে মনে হয় যে আমি কিন্তু তার সাথে অনলি এই চুক্তিতে যাই যে লাভ হলেই একমাত্র আমি সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবো, কোনো লসের ভাগিদার আমি নিব না। তো আলটিমেটলি তখন আমার কাছে মনে হচ্ছিল মার্কেটটা খুব র্যাপিডলি বাড়তেছে, দ্যাটস ওয়াই আমার ডিসিশন নেওয়া। এবং এই ডিসিশন নেওয়ার পরে মার্কেট কিন্তু আফটার অল প্রায় 1 বছরের মধ্যে ভালো একটা ক্র্যাশ করে। এবং এই ক্র্যাশের মধ্যে অনেক বিও অ্যাকাউন্ট ওপেন হয়েছিল, যারা অনেকে ক্লোজ করে দেয়, অনেকে লস করে বার হয়ে যায় মার্কেট থেকে। এবং এই ক্র্যাশের প্রায় আরও 1 বছর পরে আমার রিলেটিভও ধৈর্য হারায় ফেলে এবং তার ফান্ড রিকোয়ারমেন্টটা লেগে যায় এবং সে প্রায় 50% লসে ফান্ড থেকে বার হয়ে আসে। তো বেসিক্যালি তখন আমার লস নেওয়ার মতো কিছু ছিল না। হয়তো আমার যেটা হয়েছে, আমি যে সময়টুকু দিয়েছিলাম তার পোর্টফোলিও ম্যানেজ করার জন্য, সেটা আলটিমেটলি ওই টাইমটুকুই ইয়ে হয়েছিল, বাট শিক্ষা হয়েছিল আমার কিছু। আমি আমার শিক্ষাগুলো নিচেই ডিসক্রাইব করব। তো আমার যে পোর্টফোলিওটা ছিল 50% হোল্ডিংসে, সেটা কিন্তু এখানে দেখুন কিছুটা লাভে, মানে প্রায় 15% লাভে আমি কিন্তু 30% পোর্টফোলিও উঠে ফেলি ওখান থেকে। এবং এই 30% দিয়ে আমি একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করি নিজেদের মধ্যেই, যেটা থেকে একটা রেন্টাল ইনকাম আমি প্রতি মাসে পেয়ে আসতেছি। তো আফটার অল বাকি যে মানিটা আছে 20-25-30-33% মতো, সেটা আমি ইনভেস্টমেন্ট রেখেছি 2022-23 পর্যন্ত। কিন্তু করোনার মধ্যে আমার ইনভেস্টমেন্টটাকে আমি অত বাড়িয়ে নিইনি, কারণ আমি তখন আমার জব সেক্টরটা চেঞ্জ করি তার আগেই, তো দ্যাটস ওয়াই বাড়াইনি না। কিন্তু আমি কিন্তু 2010-11 দিকে কিন্তু তখন ট্রেডিংয়ে 2010-11-12 দিকে প্রায় 2 বছর বা 1 বছর মতো ট্রেডিংয়ের সাথে ইনভলভমেন্ট ছিল। আমি কিন্তু একটা ব্রোকারেজ হাউসের এমপ্লয়ি ছিলাম এবং আমি ডিএসসি থেকেও ট্রেডিংয়ের সার্টিফিকেটটা নিয়ে নিই। বাট মার্কেটের যে ফলটা আসে, এই ফলের পর আমি আর মার্কেটে থাকি না, কারণ তখন সাইকোলজিক্যালি নিজেকে মার্কেট থেকে একটু দূরেই রাখছিলাম বলতে পারো। বাট আমার ইনভেস্টমেন্টটা ছিল। তো মেজর মিস্টেক যেগুলো আমি করেছি তার মধ্যে একটা হলো আমি আমার স্টকের বেক্সিমকো লিমিটেড আমার কেনা ছিল, যেটা কিনা আমি 0.5x গুণ দামে সেল করি। মানে খুব বেশি প্রফিট না, অনলি 25% প্রফিটে আমি সেল করে বার হয়ে আসি 50% প্রফিটে। বাট এই শেয়ারটা কিন্তু 3x পর্যন্ত দাম উঠেছিল, যেটা কিনা 300% বেশি দাম উঠেছিল, যেটা কিনা আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমি এই শেয়ারটাকে লং টার্ম হোল্ডিং করিনি। আই ডু ট্রেডার জবস ফর 6 মান্থ। যখন আমি ট্রেডার জবটা করতাম, তখন আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের ওপর বেশি ফোকাস করতাম না। আমার কাছে নিজেকে মনে হতো যে লং টার্ম ইনভেস্টার আমি, সুতরাং টেকনিক্যাল অ্যানালাইসিস কেন দরকার। বাট আসলে আমি ইয়াং বিগিনার যারা আছে তাদেরকে বলতে চাই যে টেকনিক্যাল অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ, আপনার মার্কেটের ট্র্যাডিশনটা বুঝে ইনভেস্ট করাটা কিন্তু ভালো। ডোন্ট ইনজেক্ট মাই ম্যাক্সিমাম অ্যামাউন্ট
টু মার্কেট ইন কোভিড-19 টাইম। বেশি পরিমাণ মানি নিয়ে আমি কোভিড-19 টাইমে মার্কেটে ইনজেক্ট করিনি, কিন্তু যত বড় বড় যারা ভালো করেছে বা ভালো রিস্ক টেকিং ক্যাপাসিটি করেছে কোভিড-19-এ, তারা কিন্তু আজকে মার্কেটে একটু ভালো গেইন করতে পেরেছে। তো আমার মিস্টেক থেকে কিন্তু আমার শেখা, আমার কোনো মানে খারাপ লাগা নাই, বাট আমার শিক্ষণীয় আছে এখান থেকে যে আমাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, আমাকে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুইটাই বুঝতে হবে, এবং আমাকে মার্কেট যখন ডাউন টাউনে থাকবে তখন সাহস করে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তো এটাই বিগিনারদের জন্য আমার পরামর্শ, এবং বিগিনারদের জন্য আমি 9টা টিপস দিব। সেই টিপসগুলো হলো বাই দ্য রাইট ইনভেস্টমেন্ট। অবশ্যই আপনাকে রাইট ইনভেস্টমেন্ট ইনভেস্ট করতে হবে, অবশ্যই বুঝতে হবে যে আপনি কী ধরনের ইনভেস্টমেন্ট চাচ্ছেন, সেখানেই আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। অ্যাভয়েড ইন্ডিভিজুয়াল স্টকস ইফ ইউ আর এ বিগিনার হলে অবশ্যই অ্যাভয়েড ইন্ডিভিজুয়াল স্টক করতে হবে, এবং ক্রিয়েট এ ডাইভার্সিফাইড পোর্টফোলিও। অবশ্যই আপনাকে ডাইভার্সিফাইড পোর্টফোলিও করতে হবে। বি প্রিপেয়ার্ড ফর এ ডাউনটাউন। অবশ্যই আপনাকে মার্কেট ক্র্যাশের জন্য রেডি থাকতে হবে। ট্রাই এ সিমুলেটর বিফোর ইনভেস্টিং রিয়েল মানি। এটা একটু মানে আপনার ইন্টারেস্টিং ব্যাপার যে একটা সিমুলেটর ইউজ করা। সিমুলেটর মানে কয়েকদিন ধরে আপনি আগে মার্কেটকে অবজার্ভ করবেন এবং কয়েকটা পরামর্শ আপনি নেওয়ার চেষ্টা করবেন, কয়েকটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন উইদাউট দ্য মানি। যদি সেটাতে আপনি সাকসেসফুল হন তাহলেই কিন্তু আপনি রিয়েল মানি দিয়ে ট্রেডিংটা শুরু করবেন। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যদি আপনার দেখেন যে মার্কেট ভালো হচ্ছে, আপনার কোনো রিলেটিভস আপনাকে ফান্ডিং করতে চাচ্ছে, আপনি যাতে ম্যানেজ করতে পারেন, সেখানে আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আপনার কি করণীয় এবং আপনাকে কতটুকু রিস্ক ফ্যাক্টর আপনি নেবেন বা নেবেন না। খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে তার মানিটা, কারণ যে কোনো রিলেটিভের সাথে কিন্তু একটা সম্পর্ক, আপনার প্যারেন্টসও যদি মানি দেয় আপনাকে, এই মানি কিন্তু অবশ্যই একটা রিটার্ন ব্যাক তারা আশা করে নেয়। হয়তো আপনার কাছ থেকে নষ্ট হতে পারে মানিটা, কিন্তু অবশ্যই সেটা যতক্ষণ চেষ্টা করবেন যে অন্যের মানি নষ্ট না করার, কারণ তারাও কিন্তু কষ্টে টাকাটা উপার্জন করেছে। স্টে কমিটেড টু ইউর লং টার্ম পোর্টফোলিও। লং টার্ম পোর্টফোলিওর জন্য আপনাকে কমিটেড থাকতে হবে। স্টার্ট নাও, মানে আপনার যদি এখন 25 বছরও হয় আপনাকে এখনই স্টার্ট করতে হবে। আপনার যদি 35 বছর হয় তাহলে স্টার্ট করতে হবে নাও। আপনার যদি 45 ইয়ার্স হয় তাও স্টার্ট করেন নাও। অ্যাভয়েড শর্ট টার্ম ট্রেডিং। শর্ট টার্ম ট্রেডিংটাকে অনেকে অ্যাভয়েড করতে বলে, বাট আপনার যদি টেকনিক্যাল নলেজগুলো ভালোভাবে চলে আসে আপনি করতে পারেন। কিপ ইনভেস্টমেন্ট ওভার টাইম। এসআইপির মাধ্যমে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করাটাই ভালো, মানে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়ান, বা ইনভেস্টমেন্টটাকে আপনি রেগুলার বেসিসে রাখেন, বাট রেগুলার বেসিসে করার চেষ্টা করেন। আর যারা হলো নতুন বিনিয়োগকারী তাদের আরেকটু পরামর্শ দিব যে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা কিনা মিউচুয়াল ফান্ডে আপনি করতে পারেন, ইন্ডেক্স ফান্ডে করতে পারেন, সেক্টর ইনভেস্টমেন্ট করতে পারেন। মিউচুয়াল ফান্ড তো সবাই জানি, আমার অনেকগুলো ভিডিও আছে মিউচুয়াল ফান্ড নিয়ে, আদার্সদেরও আছে, সেটাতে আপনারা দেখলে বুঝতে পারেন। মিউচুয়াল ফান্ডে আপনি এসআইপি ভাবে ঢুকতে পারেন। ইন্ডেক্স ফান্ড হচ্ছে ডিএসসিতে যতগুলো ভালো শেয়ার যেদিন ধরে ভালো করতেছে সে বা ভালো মুভমেন্ট রাখে, সেই ফান্ডগুলোকে বেছে আপনি ইনভেস্ট করতে পারেন। আমাদের ইন্ডেক্স ফান্ড থেকে ইন্ডিয়া অথবা বাইরের কান্ট্রিগুলো ইন্ডেক্স ফান্ডগুলো ভালোভাবে মেনটেন করা হয়, আমাদের হবে। বাট আপনি নিজেই ইন্ডেক্সটাকে বুঝে, ইন্ডেক্স ফান্ড মানে ইন্ডেক্সের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝে আপনি কিন্তু ইন্ডেক্স থেকে কিছু স্টক সিলেক্ট করে আপনি করতে পারেন। সেক্টর ইনভেস্টমেন্ট হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে কিছু শেয়ার বেছে নিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার জানা উচিত। লার্জ ক্যাপ ওয়েল ডিভিডেন্ড স্টকে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে আমি কিন্তু প্লেসমেন্ট এবং আগে বলেছি প্লেসমেন্ট এবং আইপিওতে বেশি ইনভেস্টমেন্ট করতাম। তো আইপিও এবং প্লেসমেন্ট কিন্তু আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে যেতে থাকে, মার্কেট ভলিউমের সাথে সাথে অনেক ইনস্টিটিউশন চলে আসে, সে কারণে প্লেসমেন্টটাও আস্তে আস্তে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বন্ধ হতে থাকে। তো 2013-14 দিকেও যদি আমি বুদ্ধিমানের মতো জাস্ট 1 লাখ টাকা আমি স্কোয়ার ফার্মাতে ইনভেস্ট করতাম তাহলে কি হইতো, তাহলে আমি কিন্তু 1,10,000 টাকা ধরেন ইনভেস্ট করলাম 2013-তে, এবং সেটা কিনা 2015-তে, মানে 2 বছর পরে আমি সেটা 1,75,000 85,000 মতো পেতাম যদি সেল করতাম কিছু 250 শেয়ার। এভাবে করে যদি আমি ব্যাক টু ব্যাক সেল করতে করতে যেতাম তাহলে কিন্তু অলমোস্ট 3 গুণ দামে আমি আমার ফাইনাল শেয়ারটা সেল করতে পারতাম। তো ওভারঅল একটা 1.52 এর মতো একটা মানে 2 গুণের মতো একটা প্রফিটও যদি হতো তাহলে 5 বছরে 2 গুণ প্রফিট হইতো হয়তো। তো এটাও কিন্তু খারাপ ছিল না। বাট আমি কিন্তু তখন সেকেন্ডারিতে লং টার্মের ব্যাপারটা খুব একটা বুঝিনি, বাট আমি অনেক স্টাডি করেছি, এটা নিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করেছি, দেন তারপর আবার মার্কেটে কাম ব্যাক করেছি। তারপর কিছু ভুল আমার থাকে, সবারই থাকবে। তো কিন্তু ইনিশিয়ালি যারা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন অবশ্যই ঠান্ডা মাথায় এবং পুরোপুরি নিজের ইনভেস্টমেন্ট ওয়েটাকে ফোকাস করে স্টক মার্কেটে যদি করেন আপনি কিন্তু গেনার হবেন স্টক মার্কেট থেকে। থ্যাংক ইউ। আশা করি আপনাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। থ্যাংক ইউ অল।